আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো। আজকে হচ্ছে তোমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং ক্লাস। তোমাদের বিবিএ থার্ড ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং চ্যাপ্টার 1 ক্লাস। অ্যাডভান্স অ্যাকাউন্টিং শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছে। সবাই যদি একটু ক্লাসটা জয়েন করে ফেলো এবং ক্লাসটা শেয়ার করে দাও তাহলে সব থেকে বেস্ট হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। দেখো সবকিছু ঠিক আছে কিনা। ওকে, নেট সবকিছু ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, ভয়েস ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার 1। ওকে, আচ্ছা। তো তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছিল হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং পড়েছিল, সেটা হচ্ছে তোমার একবারে অ্যাকাউন্টিং এর শুরুটা যেটা বলা হয় সেটাকে বলে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। তারপরে পড়ছো তোমরা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং হচ্ছে মানে মধ্যমানের হিসাব আর কি, মানে বেসিক থেকে আরেকটু স্ট্রং লেভেলের অ্যাকাউন্টিং, মানে আরেকটু জটিল। আর এখন যেটা পড়বা সেটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। আর এই অ্যাডভান্স অ্যাকাউন্টিংটা হচ্ছে তোমার উচ্চতর হিসাব বিজ্ঞান। কি বলো এটাকে? উচ্চতর হিসাব বিজ্ঞান। তাহলে তোমরা এখন থার্ড ইয়ার যে অ্যাডভান্স অ্যাকাউন্টিংটা পড়তেছো এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1। ফোর্থ ইয়ারে যাবে বড় অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2। তার মানে তোমাদের একটা হচ্ছে উচ্চতর হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে কি উচ্চতর হিসাব বিজ্ঞান 2। তো আমরা যেমন 9-10-এ পড়তাম ম্যাথ, হায়ার ম্যাথ, মানে ওই হায়ার ম্যাথে আরো এক্সট্রা লেভেলের অনেক ম্যাথ ছিল বা আরো জটিল কিছু ছিল। তো আমাদের এখানে হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। বুঝতে পেরেছো? তো এখন এই অ্যাডভান্স অ্যাকাউন্টিংটা মূলত একবারেই অ্যাকাউন্টিং এর বেসিক অনুসারে হবে, বেসিক অনুসারে চলবে। ঠিক আছে? তোমরা যারা আমার কাছে ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অ্যাকাউন্টিং পড়েছো তোমাদের বেসিক কিন্তু অনেক স্ট্রং, কারণ তোমরা তোমাদের মধ্যে কিন্তু অ্যাকাউন্টিং অনেক এ প্লাস পেয়েছো। ঠিক আছে? এবং সেকেন্ড ইয়ারে তোমরা যারা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং পড়েছো সেখানেও কিন্তু ইন্টারমিডিয়েট মানে মিডিয়াম লেভেলের অনেক ধরনের আমরা ম্যাথ করেছি, বন্ডের অঙ্ক করেছি, তারপর হচ্ছে নোটস, ইনভেস্টমেন্ট অঙ্ক, যেগুলো আমাদের প্রিন্সিপাল অ্যাকাউন্টিং এ ছিল না। হ্যাঁ, ওইখানেও তোমরা কিন্তু সবকিছু বেসিক থেকে পড়ছো। হ্যাঁ, তো এই দুইটা বেসিক তোমরা যেহেতু ভালো করে বুঝতে পেরেছো, অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ক্ষেত্রেও তোমাদের তেমন কোনো প্রবলেম হবে না। কারণ অ্যাকাউন্টিং মানে হচ্ছে সম্পদ, খরচ, আয়, ব্যয়, দায়, মূলধন, এই বিষয়গুলো ভালো করে চিনতে পারলে অ্যাকাউন্টিংটা তুমি সহজেই সলভ করতে পারবে। তো অ্যাকাউন্টিং এর মেইন বিষয়টা হচ্ছে এটা। ওকে, তাহলে রাফা, ওয়ালাইকুম আসসালাম, তোমাকে অনেকদিন পরে দেখলাম। তো ঠিক আছে, তো আমাদের শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট যেহেতু ক্লাস আজকে হয়তো বা 20, 30, 25 জন হবে। আর এখন তো জানোই যে তোমাদের সময় কিন্তু আমার এই 60 জন, 70 জন, হ্যাঁ, তারপরে অনেক সময় 100+ লাইভে ছিল ফার্স্ট ইয়ার যখন থাকতাম। হ্যাঁ, তারপর সেকেন্ড ইয়ার উঠছে একটু কমছে, থার্ড ইয়ার উঠছে, এখন অনেকে ব্যস্ত। এখন কিন্তু লাইভের পরিমাণ কমে গেছে। গত ক্লাসেও কিন্তু আমাদের প্রায় 60-70 লাইভে ছিল। তো আজকে শুধুমাত্র একটা ডিপার্টমেন্টের ক্লাস, তো দেখা গেছে লাইভটা একটু কম হবে। তো এমনই আমাদের দেখতে দেখতে সময় চলে যাচ্ছে। অনার্স ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিল, এখন থার্ড ইয়ার উঠছো, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার চলে যাবে, মাস্টার চলে যাবে, দেখবো সময় আর পাইবা না খুঁজে।
তো এটাই সময় থাকা অবস্থায় তোমরা একটু কিভাবে লাইফটাকে সুন্দর করে গুছানো যায় সেই সেই সময়ের প্রতি কাজ মানে হও, সময়টাকে কাজে লাগাও, ইনশাল্লাহ সব থেকে বেস্ট হবে। তো যাই হোক, আমরা আমাদের পড়াটা শুরু করে দিচ্ছি। আমরা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করার ব্যাপার সেটা, তো আমাদের আজকের আলোচিত যে বিষয়টা, যে অধ্যায়টা, সেটা হচ্ছে আমাদের কি চ্যাপ্টার 1, স্টক হোল্ডার্স ইকুইটি। মানে স্টক হোল্ডার্স হচ্ছে শেয়ার মালিক বলা হয়। স্টক হোল্ডার্স হচ্ছে কি শেয়ার মালিক, শেয়ার মালিক, ঠিক আছে। তো শেয়ার মালিকের ইকুইটি মানে হচ্ছে মূলধন, মানে শেয়ার মালিকের মূলধন, মানে মালিকানা মূলধন। হ্যাঁ, এই চ্যাপ্টারের মূল বিষয়। তো আমরা জানি যে আমাদের প্রতিষ্ঠানে নর্মালি এক মালিকানা প্রতিষ্ঠানে কিন্তু নর্মালি একজন মালিকের মূলধন থাকে। আর যখন একটা কোম্পানি নিয়ে আমরা আলোচনা করি, কোম্পানির মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার মূলধন থাকে, শেয়ার হোল্ডারদের মূলধন থাকে। তো শেয়ার মালিকদের যে মূলধন, এই সংক্রান্ত অঙ্ক নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারে আলোচনা। তো সবকিছু তোমাকে সহজে বোঝার জন্য প্রথমে বুঝতে হবে যে তোমাকে আসলে শেয়ার কি। দিনা বেগম, ওয়ালাইকুম আসসালাম। তো প্রথমে তোমাকে বুঝতে হবে আসলে শেয়ার কি। শেয়ার বিষয়টা তোমার সম্পর্কে আগে জানতে হবে। তুমি যখন এই শেয়ার সম্পর্কে জানবা, যে আসলে স্টক অথবা শেয়ার জিনিসটা কি। আমরা কিন্তু জানি, অনেকেই আমাদের জানা আছে যে হ্যাঁ শেয়ার মার্কেট আছে, শেয়ার বাজার আছে, কিন্তু শেয়ার মূলত জিনিসটা কি অনেকে কিন্তু আমরা অ্যাকচুয়াল বিষয়টা জানি না যে আসলে শেয়ারটা কি। তো একটা প্রতিষ্ঠানে আমাদের কিন্তু মূলধনের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন হয়? মূলধনের, ঠিক আছে। এখন এই প্রতিষ্ঠান ধরো অনেক আমাদের কিন্তু এই আমাদের বাংলাদেশে কিন্তু শেয়ারে কিন্তু আছে, বিআরবি কেবল আছে, বিআরবি কেবল আমাদের শেয়ার সেল করে। তারপর অনেক ব্যাংক আছে শেয়ার সেল করে। তো ধরো বিআরবি। এখন একটা প্রতিষ্ঠানে কিন্তু মূলধন প্রয়োজন হয়। তো যারা প্রতিষ্ঠানটা একদম ক্রিয়েট করে, ধরো যারা যে যে লোকজনগুলো মিলে প্রতিষ্ঠানটা ক্রিয়েট করে, তারা কিন্তু নর্মালি একটা মূলধন দিয়ে কিন্তু প্রতিষ্ঠানটা ক্রিয়েট করে। এরপরে তাদের যখন আরো বেশি মূলধনের প্রয়োজন হয়, তখন তারা বাজারে শেয়ার বিক্রি করে, বন্ড বিক্রি করে, ঠিক আছে, বন্ড বিক্রি করে, ডিবেঞ্চার বিক্রি করে। তো শেয়ার, বন্ড, ডিবেঞ্চার সম্পর্কে তোমরা জানো, বন্ড সম্পর্কে আগে জেনে আসছো। তো এর মধ্যে আমাদের যে এই টপিকটা, আজকের টপিকটা, সেটা হচ্ছে শেয়ার। তো শেয়ার বিলি করার মাধ্যমে যে মূলধনটা সংগ্রহ করা হয়, শুধু ওই মূলধনটাকে মূলত বলা হয় শেয়ার মূলধন। এখন প্রতিষ্ঠান কি পরিমাণ মূলধন শেয়ারের মাধ্যমে সংগ্রহ করতে পারবে, সেই বিষয়টা সরকার থেকে অনুমোদন বা অথরাইজড করে নিতে হয়, যে সরকার থেকে অনুমোদিত হতে হয়। তো নর্মালি তুমি যদি বলো যে আমি কোটি কোটি টাকার মূলধন মানুষের কাছে শেয়ার বিক্রি করে সংগ্রহ করে ফেলবো, এরকমটা কখনোই হবে না। তোমার কি পরিমাণ মূলধন তুমি তোমার শেয়ারের মাধ্যমে তুমি সংগ্রহ করতে পারবা, এটা একটা লিমিটেশন দেওয়া থাকে। এটা একটা অথরাইজ বা অনুমোদন নিয়ে তারপরে করতে হয়। তো ধরো আমার এই হ্যাঁ, এখানে ধরো আমার 1 লাখ টাকা মূলধন দরকার। কত লাখ টাকা? 1 লাখ টাকা মূলধন দরকার। এখন তোমার সরকার অনুমোদন দিচ্ছে, হ্যাঁ আপনি শেয়ার বাবদ 1 লাখ টাকা মূলধন নিতে পারবেন। আরো কিন্তু মূলধন আছে, সেটা শেয়ার মূলধন, সেটা অন্যান্য সংগঠিত মালিকানা মানে মূলধন। এই সরকার তোমাকে অনুমোদন দিচ্ছে যে হ্যাঁ তুমি 1 লাখ টাকার মূলধন শেয়ার করতে পারবা। তো কত করে বিক্রি করবো একটা শেয়ার? ওরা বললো সে আমি একটা শেয়ার 100 টাকা করে বিক্রি করবো। হ্যাঁ, একটা শেয়ার কি করবো? 100 টাকা বিক্রি করবো। এখন দেখো, মূলধন দরকার 1 লাখ টাকা, মূলধন দরকার 1 লাখ টাকা। একটা শেয়ার তারা কি করবে? 100 টাকা করে বিক্রি করবে। তো একটা শেয়ার যদি তারা 100 টাকা করে বিক্রি করে, তাহলে 1 লাখ ভাগ হচ্ছে 100, তাহলে কত? 1000 শেয়ার হয়। কি হয়? 1000 শেয়ার, 1000 শেয়ার, বুঝছো? 1000 শেয়ার। তাহলে আবারও বলতেছি যে আমাদের স্টক বা শেয়ার যে বিষয়টা, আমাদের একটা কোম্পানিতে যখন মূলধনের প্রয়োজন হয়, তখন একটা কোম্পানি শেয়ার, ডিবেঞ্চার, বন্ডের মাধ্যমে মূলধন সংগ্রহ করে। তো এর মধ্যে মূলধন শেয়ারের মাধ্যমে কতটুকু মূলধন করবে, সেটা সরকার থেকে অনুমোদন নিয়ে যে পরিমাণ টাকা, যত টাকা মূল্যের শেয়ার বিলি করবে, সেটা এখানে সরকার থেকে অথরাইজড করার পর সেটা তারা কি করে? বাজারে ইস্যু করে। তো সরকার থেকে তারা অথরাইজ নিল যে তারা 1 লাখ টাকার মূলধন শেয়ারের মাধ্যমে সংগ্রহ করবে, এবং প্রত্যেকটা শেয়ারের দাম হচ্ছে 100 টাকা। তাহলে এখানে 100 টাকা করে যদি আমাদের কয়টা শেয়ার হলে আমাদের 1 লাখ টাকা হবে? 1000 শেয়ার, বুঝছো? তো এই যে আমরা মূলধনটাকে খন্ড খন্ড করে বিভক্ত করে দিলাম, ছোট ছোট অংশ করে দিলাম, এক একটা শেয়ারে রূপান্তর করলাম, এটাকে মূলত বলা হয় শেয়ার। এবং শেয়ার মানে হচ্ছে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ।
মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র কি অংশ। ঠিক আছে, তাহলে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি বলা হয়? শেয়ার বলা হয়। ওকে, এই পর্যন্ত যদি তোমরা বুঝতে পারো ক্লিয়ার লিখে দাও। আমি পরবর্তী আলোচনায় যাব, আরো কিছু বুঝাবো, তারপরে আমরা অঙ্ক করবো। যেহেতু আমরা অঙ্কগুলো বেসিক থেকে করবো, আমাদের এই বিষয়গুলো আগে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই পর্যন্ত বুঝতে পারো, একটু ক্লিয়ার লিখে দাও। এই পর্যন্ত বুঝতে পারলে একটু ক্লিয়ার লিখে দাও যারা আছো। তো মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কি বলা হয়? শেয়ার বলা হয়। তাহলে এখানে আমাদের 1000 শেয়ার আছে। কয় হাজার শেয়ার আছে? 1000 শেয়ার। যদি বলা হয় শেয়ারের মূল্য কত, তাহলে 100। যদি বলি শেয়ারের মূলধন কত, কত 1 লাখ টাকা। তাহলে এটা হচ্ছে শেয়ার মূলধন, এটা হচ্ছে শেয়ারের, হ্যাঁ, শেয়ারের মূল্য, মূল্য, এটা হচ্ছে শেয়ারের সংখ্যা। তাহলে এটা হচ্ছে কি আমার শেয়ারের মূলধন, শেয়ার মূলধন। এটা হচ্ছে শেয়ারের মূল্য, মানে প্রতিটা শেয়ারের মূল্য। ঠিক আছে, এটা হচ্ছে কি শেয়ারের সংখ্যা, মানে কয় হাজার শেয়ার আমরা বিলি করতে পারবো? 1000 শেয়ার। আচ্ছা আচ্ছা, এখন এই বিষয়গুলো আমাদের চলে গেল। হ্যাঁ, আচ্ছা, তো এতটুকু বিষয় আমাদের চলে গেছে, আমরা বুঝতে পারছি যে আমাদের আসলে শেয়ার বিষয়টা কোথা থেকে আসছে, এবং আমাদের শেয়ার মূলধন জিনিসটা কি, শেয়ারের মূল্য জিনিসটা কি, শেয়ারের সংখ্যা জিনিসটা কি, এই বুঝতে পারলাম। আচ্ছা, তো আমরা এখানে আমরা কত টাকা করলাম, একটা শেয়ারের মূল্য কত টাকা নির্ধারণ করলাম? আমরা একটা শেয়ারের মূল্য ধর 100 টাকা নির্ধারণ করলাম যে আমরা 100 টাকা করে বিক্রি করব। ঠিক আছে, এখন 100 টাকার শেয়ারটা যদি আমরা 100 টাকা বিক্রি করি, এটাকে মূলত বলা হয় সমহারে বিক্রয়। কি বলা হয়? সমহার, সমহারে বিক্রয়। আর 100 টাকার শেয়ারটা যদি আমরা মনে করো 90 টাকা বিক্রি করি, এটাকে বলা হয় অবহারে বিক্রয়, মানে কম মূল্যে। ঠিক আছে, আবার 100 টাকার শেয়ারটা যদি আমরা মনে করো 110 টাকা বিক্রি করি, 160 টাকা হতে পারে 5 টাকা, এটা বলা হয় অধিহার বা প্রিমিয়াম বলা হয়। ঠিক আছে, তো শেয়ার, এখন তোমরা প্রশ্ন করতে পারো স্যার আমি 100 টাকার শেয়ারটা কেন কম দামে বিক্রি করবো, অথবা কেন আমি বেশি দামে বিক্রি করবো? শোনো, কিছু কিছু সময় আসে যে কোম্পানির ভালো সময় কাটে। যেমন সবাই জানে যে মনে করো শোনা ইসলামী ব্যাংকের শেয়ার অনেক, ইসলামী ব্যাংক অনেক লাভবান হচ্ছে, তখন ধরো আমার কাছে ইসলামী ব্যাংকের কিছু শেয়ার আছে, অথবা এমন একটা প্রতিষ্ঠান নাম করা, যে মনে করো নাম করা একটা প্রতিষ্ঠানের শেয়ার, প্রতিষ্ঠান অনেক গেইন করতেছে, অনেক অনেক এগিয়ে যাচ্ছে, তারা অনেক মানে কি ভালো অবস্থানে আছে। এখন ধরো আমার কাছে শেয়ার আছে 100 টাকা করে আমি শেয়ার নিছি। এখন এই শেয়ারের দামটা কিন্তু নর্মালি বেড়ে যাবে। 100 টাকার শেয়ারটা হয়তো বা তোমাকে 110 টাকা করে কিনতে হতে পারে। হ্যাঁ, তো এই যে বিষয়টা, তখন অবস্থানের উপর ডিপেন্ড করে শেয়ারের ভ্যালুটা বাড়ে এবং কমে। তো নর্মালি তোমার যদি আবার কিছু কিছু আছে যে কিছু কিছু প্রতিষ্ঠানের অবস্থান খারাপ থাকে, মনে করো ওই প্রতিষ্ঠানের শেয়ার সবাই কিনতে চায় না, তখন প্রতিষ্ঠানগুলো কি করে জানো, যে 100 টাকার শেয়ারটা তারা 90 টাকা বিক্রি করে। এখন তুমি যে 90 টাকা শেয়ারটা কিনবা, হ্যাঁ, তুমি কিন্তু জায়গা 100 টাকারই পাইবা, জায়গা কত পাইবা? 100 টাকারই পাইবা। তো 90 টাকা শেয়ার কিনা তুমি যে ইটা, যে জায়গাটা, সেটা হচ্ছে 100 টাকারই পাইবা। এখন তুমি বলতে পারো স্যার আমি 90 টাকা শেয়ার কিনলাম, আমি 100 টাকার মালিকানা পাইলাম, এটা কেন? ওই যে 10 টাকা, সেটা কোম্পানি লস দিবে। 10 টাকা যে লস হয়েছে এখানে, সেটা কোম্পানি লস দিবে, তুমি না। আবার খেয়াল করে দেখো, 100 টাকার শেয়ারটা যদি আমি 110 টাকা বিক্রি করছি, এটা উদিহার। ধরো তুমি 110 টাকা 100 টাকার শেয়ারটা 110 টাকা কিনলা, তুমি কি দিছো? 10 টাকার বেশি দিছো। এই 10 টাকা বেশিটা তুমি বেশি দেওয়ার কারণে তুমি কিন্তু 110 টাকার জায়গায় পাবে না, তুমি কিন্তু জায়গা পাবে 100 টাকারই, মানে মূলধনের অংশ বা ভাগ পাবে 100 টাকারই। তো 10 টাকা তুমি কেন বেশি দিছো? ওই যে আমার কোম্পানির নাম আছে, তুমি 10 টাকা বেশি দিয়ে কিনবা, এই 10 টাকা আমার কোম্পানির লাভ। আবার ধরো 100 টাকার শেয়ারটা তুমি 90 টাকা কিনছো, 90 টাকা কিনছো, 10 টাকা কম কিনছো। এখন 10 টাকা কম কিনে তুমি 100 টাকারই অংশ পাইবা, মূলধনের অংশ পাইবা, মানে 100 টাকারই ভাগ পাইবা। ঠিক আছে, তো এই যে 100 টাকার ভাগ পাইবা, হ্যাঁ, 100 টাকার ভাগ পাইবা। তাহলে এখানে 10 টাকা তুমি কম দিয়ে কিভাবে 100? ওই যে আমার কোম্পানির নাম নাই, আমি বলছি ঠিক আছে তুমি 100 টাকার ভাগে দিব, তুমি 90 টাকা দাও, এই হচ্ছে বিষয়টা। আর 100 টাকার মূলধন শেয়ারটা যদি আমরা 100 টাকা বিক্রি করি, সেটাকে বলা হয় সমহার। তার মানে শেয়ার তোমার এখানে 3 ভাগে বিলি হতে পারে। 100 টাকার শেয়ারটা 100 টাকা বিক্রি হতে পারে, 100 টাকার শেয়ারটা বেশি দাম বিক্রি হতে পারে, 100 টাকার শেয়ারটা কম দাম বিক্রি হতে পারে। সমান দাম বিক্রি হলে সমহার, বেশি দাম বিক্রি হলে অধিহার, আর কম দাম বিক্রি হলে কি অবহার। তো এটাকে নর্মালি এই ইংলিশে এটাকে বলা হয় তোমার অধিহার, এবং অবহারটাকে একইভাবে ধরা হয় পেইড ইন ক্যাপিটাল এক্সেস, মানে মূলধন অতিরিক্ত টাকা অথবা তোমার ঘাটতি টাকা। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের শেয়ারের মূল্যের উপর ডিপেন্ড করে চলে গেল। এখন একটা কোম্পানি কয় ধরনের শেয়ার বিলি করতে পারে? একটা কোম্পানি তোমাদের 3 ধরনের শেয়ার বিক্রি করতে পারে। একটা হচ্ছে কমন শেয়ার, মানে সাধারণ শেয়ার, একটা হচ্ছে 10% প্রিফারেন্স, মানে হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তো সাধারণ শেয়ার তোমরা জানো
যে শেয়ারের লভ্যাংশ কি হয়, লভ্যাংশ একবারে সবার শেষে নেয়, মানে তারা তাদের পার্সেন্টের কোনো নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ নেই, তারা বেশি লাভ হলে বেশি মুনাফা পায়, কম লাভ হলে কম মুনাফা পায়, এটা হচ্ছে সাধারণ শেয়ার বলা হয়। আর প্রিফারেন্স শেয়ার হচ্ছে অগ্রাধিকার শেয়ার, এটা হচ্ছে তোমার একটা পার্সেন্টেজ অনুসারে তারা লাভ নিবে, কোম্পানির লস হলো নাকি লাভ হলো সেটা তারা দেখবে না, তারা যে পার্সেন্টে দেওয়া থাকবে সেই পার্সেন্ট অনুসারে তারা লাভ নেবে, ঠিক আছে। আচ্ছা, তো সাধারণ শেয়ার আর হচ্ছে প্রিফার্ড শেয়ার, ঠিক আছে, অথবা প্রিফারেন্স শেয়ার বলা হয়। আরেকটা শেয়ার হচ্ছে কি ট্রেজারি স্টক। ট্রেজারি স্টক মানে হচ্ছে কি, ধরো আমি বাজারে কিছু শেয়ার বিক্রি করছি, ধরো আমি 1000 শেয়ার বিক্রি করে ফেলছিলাম, এখন আমার দরকার নাই বাজারে শেয়ার রাখা, আমি তাদের কাছ থেকে আবার উল্টা শেয়ার কিনে নিব। ধরো আমি 1000 শেয়ার থেকে আমি 200 শেয়ার কিনে নিছি, এই 200 শেয়ারকে মূলত বলা হয় ট্রেজারি স্টক বা ট্রেজারি শেয়ার, ঠিক আছে। এই হচ্ছে আমাদের 3 ধরনের শেয়ার। ওকে, তো তোমরা এই 3 ধরনের শেয়ার বা এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা। আচ্ছা, ওকে, তাহলে আমরা এখন যদি এই বিষয়গুলো বুঝতে পারি, আবার একটু ক্লিয়ার লিখে দেই। এখন আমরা একটা অঙ্ক করব, যেটা তোমাদের বোর্ড পরীক্ষা আসছে, এই বেসিকের মাধ্যমে তুমি অঙ্কগুলো কিন্তু কমপ্লিট করতে পারবা, ঠিক আছে। এই বেসিকের মাধ্যমে কিন্তু তুমি অঙ্কগুলো কমপ্লিট করতে পারবা। আচ্ছা, তো এখানে বেশি মূল্য আর হচ্ছে কম মূল্য যে বিষয়টা, এখানে এটাই খেয়াল রাখতে হবে। হুম, সবাই একটু জয়েন করে ফেলো। আসলে ওই থার্ড ইয়ারদের বাচ্চাদের লাইভ ক্লাস নিয়ে তোমার মনে করো কি শান্তি নাই, ওই পোলাপাইন মনে করো এমনিতেই মানে যাওয়ার তখন ইচ্ছা ভর্তি হয়ে যায়, কিন্তু ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দিলে তারা ওইরকম করে না। এই জন্য দেখবা যে থার্ড ইয়ারের মানে একদম অ্যানাউন্স করে ডেমো ক্লাস প্ল্যাটফর্ম গুলোতে নেয় না, অথবা ফোর্থ ইয়ারের মানে দেখবা খুব কম নেওয়া হয়, কারণ পোলাপাইন থার্ড ইয়ারে উঠলেই যেন বড় হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে, এরকম একটা হয়ে যায়, ঠিক আছে। আমিও কিন্তু ফার্স্ট ইয়ারে যে পড়াশোনা করছি, সেকেন্ড ইয়ারে যে পড়াশোনা করছি, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার পড়ালেই করি না, মানে কেমন যেন একটা হয়ে যায়, ব্যস্ত লেগে যায়। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে আমাদের ম্যাথটা। তো এই ম্যাথটা হচ্ছে তোমাদের এই সি 40 নাম্বার, এটা হচ্ছে আমাদের শীটে, তোমরা কিন্তু শীট পাইবা, প্রত্যেকটা চ্যাপ্টারের শীট পাইবা, হ্যাঁ। আর তোমাদের শীটের মধ্যে এটা সি 40 নাম্বার থাকবে, এবং তোমাদের বই, তোমাদের যে মেন বই থাকবে সেই মেন বইয়ের মধ্যে শীটের সাথে একদম মিল পাইবা। আচ্ছা, এখানে দেখো কি বলছে, দ্য রিল্যাক্স লিমিটেড অথরাইজড। তো রিল্যাক্স লিমিটেড অথরাইজড মানে অনুমোদন নিচ্ছে টু ইস্যু 1 লাখ শেয়ার। সে সে সরকারের কাছ থেকে 1 লাখ শেয়ার অনুমোদন নিচ্ছে, এটা হচ্ছে 1 লাখ শেয়ার মানে শেয়ারের সংখ্যা, অফ টাকা পার ভ্যালু, পার ভ্যালু হচ্ছে কি প্রতিটা শেয়ার 5 টাকা, কমন স্টক, কোন কোন শেয়ার, সাধারণ শেয়ার। আচ্ছা, ইন ইটস ফার্স্ট ইয়ার, ইন ইটস ফার্স্ট ইয়ার প্রথম বছরে, দা কোম্পানি হ্যাজ ফলোইং স্টক ট্রানজেকশন। তো এখানে কোম্পানি নিচে যেটা স্টক মানে শেয়ার সংক্রান্ত লেনদেনগুলো নিচে দেওয়া আছে। তো এখানে দেখা যায় 4টা লেনদেন আছে আমাদের জানুয়ারি মাসে, জুলাই মাসে, সেপ্টেম্বর মাসে। এরপর লেনদেনগুলোর পর দেখো লেখা আছে জার্নালাইজ দ্য ট্রানজেকশন, হ্যাঁ, তোমার এখানে ট্রানজেকশনগুলো জার্নাল করার জন্য তারা বলছে। তো আমরা ট্রানজেকশনগুলো জানার আগে করব। ওকে, তো আমাদের এখন বুঝতে হবে যে আমাদের এখানে খেয়াল করে একটু দেখো, আমরা এখানে 1 লাখ শেয়ারের অনুমোদন নিছি, এবং আমাদের একটা শেয়ার কত করে বিক্রি করতে হবে, 5 টাকা। আমাদের শেয়ারের মূল্য কত, 5 টাকা। শেয়ারের মূল্য হচ্ছে কত, 5, আর শেয়ারের সংখ্যা কত, 1 লাখ টাকা। আচ্ছা, তো খেয়াল করে দেখো এখন আমরা কি করি। এখন দেখো বলছে জানুয়ারি 10, তাহলে আমাদের অঙ্ক সাল কত, যদি সাল দেওয়া থাকে সাল লিখতে পারবো, না দেওয়া থাকলে নাই। আচ্ছা, আমি জানুয়ারি 10 লিখতেছি, জানুয়ারি 10, আমরা জানুয়ারি 10 তারিখে জাবেদাটা করবো। বলছে দেখো ইস্যু 40,000 শেয়ার, আমাদের কিন্তু 1 লাখ শেয়ার আমরা বিলি করতে পারবো। তাহলে ইস্যু 40,000 শেয়ার মানে হচ্ছে আমি 40,000 শেয়ার বিলি করবো বাজারে, মানে আমার কোম্পানি থেকে আমি 40,000 শেয়ার বিলি করবো, মানুষ 40,000 শেয়ার কিনবে টাকা দিয়ে, তাদের মূলধন আমাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবে। আচ্ছা, তাহলে ইস্যু 40,000 শেয়ার অফ স্টক, টাকা 8 টাকা করে। তুমি একটু জিনিস খেয়াল করে দেখো, এখানে আমরা 40,000 শেয়ার ইস্যু করেছি, ঠিক আছে, কিন্তু একটা শেয়ার আমরা 8 টাকা করে বিক্রি করবো, অথচ আমাদের শেয়ারের দাম কত, 5 টাকা। তার মানে আমরা 3 টাকা কি করব, লাভে বিক্রি করবো, ঠিক আছে। 3 টাকা আমরা কি লাভে বা প্রিমিয়ামে বিক্রি করবো উদিহারে। তো এই লাভটা বা উদিহারটা এটা কিন্তু নর্মাল মানে সাধারণ মানে আমাদের যেমন মূলধন জাতীয় লাভ এরকম না, এটা হচ্ছে তোমার মূলধন জাতীয় লাভ বোঝানো হয়, ঠিক আছে। তো এই আমি যদি এখন তোমাদেরকে আসলে কথাগুলো বলতে হয়, আমি যদি তোমাদেরকে এখন মূলধন জাতীয় আয় এবং মুনাফা জাতীয় আয় সম্পর্কে কথা বলি, সেই ক্ষেত্রে তোমাদের প্রথম ক্লাসেই মানে একটু ঝামেলা লেগে যাবে। এই জন্য আমি প্রথম ক্লাসে কথা কখনোই বলি না, সবসময়
আগে তোমাদেরকে বুঝানোর পরে আয়টা আসলে যে আয় ব্যয়টা কি, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করি, ঠিক আছে, যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো এখন এই ইস্যু 4000 শেয়ার অফ স্টক কি 8 টাকা পার শেয়ার। তো এখানে 4000 শেয়ার বিলি করা হয়েছে। আচ্ছা, আমরা যদি 4000 শেয়ার বিলি করি তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে নগদ টাকা আসবে। সেজন্য আমাদের কি হবে, ক্যাশ ডেবিট। কি হবে, ক্যাশ ডেবিট। কি হবে আমাদের, ক্যাশ ডেবিট। তাহলে আমরা কত টাকা আমাদের আসছে দেখো তো, আমরা এক একটা শেয়ার 40,000 টাকা করে, 40,000 টাকার শেয়ার আমরা 40,000 শেয়ার বিনিয়োগ করছি। তাহলে এক একটা শেয়ার দাম কত, 8 টাকা। যেহেতু আমরা 8 টাকা করে বিলি করছি, তারা অবশ্যই আমাদেরকে 8 টাকা করে দিবে। তাহলে আমাদের ক্যাশ টাকা ডেবিট হচ্ছে কত, 40,000 ইন্টু 8, 40,000 ইন্টু 8। আচ্ছা, তাহলে 3,20,000 টাকা, 3,20,000 টাকা। আচ্ছা, তো 3,20,000 টাকা। এখন তুমি একটু জিনিস ভালো করে বুঝো, এখানে কিন্তু আমরা অতিরিক্ত মূলধনের অতিরিক্ত টাকা নিচ্ছি, মূলধনের অতিরিক্ত টাকা নিচ্ছি। তা মূলধনের অতিরিক্ত টাকা নেওয়া আমাদের, এটা এই যে বিষয়টা, মূলধনের অতিরিক্ত যে টাকাটা আমরা নিলাম, এটা কিন্তু আমাদের এক ধরনের আয় হতে পারে, এটা মূলধন জাতীয় আয়, ঠিক আছে। তাহলে আমাদের আয় হলে কি হবে, ক্রেডিট হবে। তাহলে আমি লিখবো হচ্ছে, আমি যে অতিরিক্ত টাকাটা নিই সেটাকে বলে পেইড ইন এক্সেস ইন ক্যাপিটাল, মানে পেইড ইন এক্সেস ক্যাপিটাল, মানে মূলধনের অতিরিক্ত টাকা আমি নিয়েছি, সেই জন্য আমার এটা ক্রেডিট হবে। তাহলে খেয়াল করে আমি লিখতেছি পেইড ইন, ক্রেডিট না একটু পরে লিখবো, একটু সরি, পেইড ইন এক্সেস, পেইড ইন ক্যাপিটাল এক্সেস, পেইড ইন ক্যাপিটাল এক্সেস। তা পেইড ইন ক্যাপিটাল এক্সেস ক্রেডিট, কারণ আমি কি অতিরিক্ত টাকা নিচ্ছি, এটা আমার প্রতিষ্ঠানের জন্য মূলধন জাতীয় আয়, সেজন্য আয় বাড়লে ক্রেডিট হবে। আচ্ছা, তাহলে আমার এখানে কত টাকা, আমি অতিরিক্ত কত টাকা নিচ্ছি দেখো, প্রতি শেয়ার আমি 3 টাকা করে বেশি নিচ্ছি, কারণ আমার শেয়ারের দাম ছিল 5 টাকা, আমি বিক্রি করছি 8 টাকা। তাহলে আমি কত করে বেশি নিচ্ছি, 3 টাকা করে। তাহলে 3 টাকা করে বেশি, 3 ইন্টু 40,000 শেয়ার বিক্রি করছি, তাহলে কত নিলাম বেশি, 1,20,000 টাকা আমি বেশি নিচ্ছি। কত, 1,20,000 টাকা হচ্ছে ক্রেডিট। ওকে, এই জন্য পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস। তো মূলধনের অতিরিক্ত যে টাকাটা আমরা নিলাম, এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় বলতে পারো। তাহলে আমাদের এটা কি হয়েছে, আমাদের মূলধন জাতীয় আয় বাড়ার কারণে আমার আয় বাড়লে ক্রেডিট হয়, সেই জন্য আমাদের কি হয়েছে, এই পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস ক্রেডিট 1,20,000 টাকা। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন একটা ব্যক্তি আমাদের প্রতিষ্ঠান থেকে সে যে শেয়ার কিনছে, সে শেয়ার কেনার কারণে কি তার টাকাটা আমাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ হয়েছে। এখন আমরা কি নিজে টাকাটা বিনিয়োগ করছি না, সে একজন শেয়ার হোল্ডার হয়ে আমাদের টাকাটা কি করছে, বিনিয়োগ করছে। তো সে যদি আমাদের শেয়ার হোল্ডার হয়ে বিনিয়োগ করে, আমাদের তো প্রতিষ্ঠানে মূলধন বাড়ছে। তো এটা কি নর্মাল মূলধন বাড়ছে নাকি শেয়ার হোল্ডার মূলধন বাড়ছে, মানে শেয়ার বাবদ মূলধন বাড়ছে। তো মূলধন বাড়লে নর্মালি কিন্তু ক্রেডিট হয়, তাহলে সেটা আমাদের ক্রেডিট হবে। আমরা এখানে সরাসরি মূলধন লিখতে পারবো না, আমাদের লিখতে হবে শেয়ার মূলধন। কি লিখতে হবে, শেয়ার মূলধন ক্রেডিট, অথবা কমন স্টক ক্রেডিট, ঠিক আছে, অথবা কি কমন স্টক ক্রেডিট, কমন স্টক ক্রেডিট। কত টাকা খেয়াল করে দেখো, আমাদের শেয়ারের দাম কত ছিল, 5 টাকা। তো তার মূলধন কিন্তু আমাদের 5 টাকা হিসাব করে ধরা হবে, আর বাকিটা যে সে বেশি দিচ্ছে সেটা হচ্ছে আমরা অতিরিক্ত কালেক্ট করবো, সেটা আমাদের লাভ, আমাদের আয়। কিন্তু সে মূলধনের মালিকানা, তার মালিকানা কিন্তু 5 টাকা করেই পাবে। এই জন্য 5 ইন্টু 40,000, তাহলে 5 ইন্টু কত, 40,000, তাহলে কত হলো, 2 লাখ টাকা, ঠিক আছে। তাহলে 2 লাখ টাকা হচ্ছে আমাদের মূলধন। ওকে, তাহলে সবাই একটু যদি বুঝো 10 তারিখেরটা, একটু 10 তারিখ ক্লিয়ার লিখে দাও। আর যদি তোমাদের মনে হয় যে তোমাদের আরো বিস্তারিতভাবে বুঝবা, তাহলে তোমাদেরকে আমি ওই যে ইটা নিয়ে ওই চিত্রটা যে দেখাইছি ওইখানে বুঝাবো। সবাই একটু 10 তারিখ ক্লিয়ার লিখে দাও, সবাই একটু 10 তারিখ ক্লিয়ার লিখে দাও, লেখো যে 10 ক্লিয়ার। ক্লিয়ার। এখন এখানে জিনিসটা কিভাবে হইল তোমাদের একটু যদি বুঝাই, আমাদের শেয়ারের দাম ছিল 5 টাকা, আমরা বিক্রি করছি কত, 8 টাকা। এখন আমি যে তার কাছে 3 টাকা বেশি নিছি, এটা আমার লাভ, 3 টাকা বেশি নিছি, তাকে কিন্তু আমি 5 টাকার মালিকানায় দিব। তাকে আমি কত টাকার মালিকানা দিব, 5 টাকার মালিকানা দিব। এই জন্য কমন স্টক আমাদের কত হবে, 5 টাকায় হবে,
ঠিক আছে, কমন স্টক ক্রেডিট কত? 5 টাকা করে হবে আমাদের। 5 টাকা 5 ইন্টু কত? 40,000। সে এটা মালিকানাই পাবে। আর 3 টাকা যে সে বেশি দিচ্ছে সেটা আমরা তাদের কাছ থেকে বেশি নিচ্ছি, এই টাকা সে পাবে না। এই জন্য আমাদের এখানে এই হিসাবটা আসবে। বুঝতে পারছো? এই জন্য আমাদের কমন স্টক বাবদ মূলধন বাড়ছে, কমন স্টক বাবদ মূলধন বাড়লে আমাদের কমন স্টক ক্রেডিট। আর আমরা নগদ টাকা পাইছি, নগদ টাকা ডেবিট। আর এটা আমাদের মূলধন জাতীয় হয়, এটা আমাদের মূলধন অতিরিক্ত টাকা কালেক্ট করেছি, এই জন্য আমাদের আয় বাড়ছে, এটা ক্রেডিট। ঠিক আছে, দেখো তাহলে ডেবিট 3,20,000, ক্রেডিট হচ্ছে 1,20,000, আর হচ্ছে মূলধন হিসাব ক্রেডিট বা কমন স্টক শেয়ার মূলধন ক্রেডিট হচ্ছে কত? 2 লাখ টাকা। তাহলে আমার ডেবিট ক্রেডিট মিলে এখানে হচ্ছে 3,20,000, এখানে 3,20,000। আচ্ছা, তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা বুঝতে পারছো। ওকে, তো এটা আমাদের শেষ, এটা মুছে দিলাম। এরপর হচ্ছে আমাদের জুলাই মাসের 1 তারিখ। জুলাই মাসের 1 ইস্যু 10,000 শেয়ার। আমরা কিন্তু 1 লাখ টাকা শেয়ার ইস্যু করতে পারবো। 1 লাখ শেয়ার ইস্যু 10,000 শেয়ার অফ স্টক ফর ল্যান্ড। আমরা ল্যান্ডের জন্য কি দিছি? 10,000 শেয়ার দিয়ে দিছি। এখন খেয়াল করে দেখো, আমরা কিন্তু শেয়ার অনেকভাবে দিতে পারি। যেমন একটা জিনিস, এখন দেখো, ধরো আমার একটা কোম্পানি আছে, আমি বলছি 10,000 শেয়ার দিব, আপনি আমাকে একটা জমি দিয়ে দেন। তো উনি বলছে ঠিক আছে, আপনি 10,000 শেয়ার দিবেন, ঠিক আছে, আমার জমিটা নিয়ে যান। তো এরকম কিন্তু হতে পারে যে অনেক কোম্পানি কিন্তু জমি দরকার হয়, অনেক কোম্পানির ফ্ল্যাটের দরকার হয়, অনেক কোম্পানি তোমার এই যে এই বিভিন্ন এই ছোট ছোট এই কুটিরের দরকার হয়, যেমন যে তোমার বিভিন্ন ইউনিট, যেমন উৎপাদনের ইউনিট লাগে না, এইভাবে দরকার হয়। তখন তারা অফার করে যে আপনি এই জমিটা অথবা এই বিল্ডিংটা অথবা এই মেশিনটা আমাদের যদি দিয়ে দেন, তাহলে আমরা আপনাকে শেয়ার দিব। তখন ওই ব্যক্তি যদি রাজি হয়, তাহলে সেই হিসাবে শেয়ার দিয়ে তার জমি নেওয়া হয় অথবা তার থেকে মেশিন নেওয়া হয়, এই বিষয়টা। তার মানে কি, সে নগদ টাকা না দিয়ে সে কোনো সম্পদের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানে কি শেয়ার কিনলো বা বিনিয়োগ করলো, এই হচ্ছে বিষয়। এখন সে যে আমাকে জমি বা ভূমি দিল, তারও তো জমির একটা বা ভূমির একটা একটা মূল্য আছে বা ভ্যালু আছে। সেই মূল্য বা ভ্যালুটা আমাদেরকে এখানে দেখতে হবে। দেখো, তো আমরা বুঝতে পারছি যে 10,000 শেয়ারের মাধ্যমে তার থেকে আমরা একটা ল্যান্ড নিব, মানে ভূমি নিব বা জমি নিব। দ্য ল্যান্ড হ্যাজ আস্কিং প্রাইস 90,000 টাকা। আস্কিং প্রাইস হচ্ছে তার মানে এটা হচ্ছে লিখিত মূল্য, অথবা তুমি মানে এটা হচ্ছে একটা সাধারণ মূল্য বলতে পারো, মানে এটাকে কনফার্ম মূল্য না। ঠিক আছে, আস্কিং প্রাইস হচ্ছে লিখিত মূল্য বা এটা একটা সাধারণ মূল্য, এটা একটা ফাইনাল মূল্য না। তাহলে তার বলতেছে তার জমির মূল্য কত, মানে আস্কিং প্রাইসে আনুমানিক 90,000 টাকা। এখন আমরা দ্য স্টক ইজ কারেন্টলি সেলিং এট কত? 8.25 পার শেয়ার। তো আমরা এখন যে তাদের শেয়ার দিছি, সেই শেয়ারের এক একটা দাম এখন বর্তমানে আছে কত? 8.25। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমরা তাকে জমির বাবদ কত টাকার শেয়ার দিলাম। তো দেখো, আমাদের এখানে যদি 10,000 টাকা আমাদের শেয়ার, আমাদের 10,000 হচ্ছে শেয়ারের মূল্য, আর 8.25 হচ্ছে এক একটা শেয়ারের দাম। তাহলে কত হইল? 10,000 ইন্টু 8.25, তাহলে 82,500। 82,500। একটু খেয়াল করে দেখো, তার জমির মূল্য কত সেটা কিন্তু ফ্যাক্ট এখন না। কেননা আমি বুঝাই, আমরা তাকে 10,000 শেয়ার দিছি, সেই জন্য সে জমি দিছে। আর আমাদের 10,000 শেয়ারের বর্তমানে মূল্য আছে, এক একটা শেয়ারের দাম আছে 8.25। তাহলে আমরা দেখলাম যে আমাদের 10,000 শেয়ারের ভ্যালু আছে কত? 82,500 টাকা। তো 82,500 টাকার শেয়ার দিয়া আমি তার কাছ থেকে কত একটা ভূমি নিছি। তাহলে আমাকে সবসময় এটা মাথায় রাখতে হবে, আমি যে টাকাটা বা যে ভ্যালুটা একটা সম্পদের জন্য দিব, সেটাই সম্পদের মূল্য। এখন সে বলছে 90,000, সে বলছে কত? 90,000। আমি যদি 10,000 টাকার পানি দিয়া যদি তার কাছ থেকে আমি 90,000 টাকা জমিটা নেই, তাহলে আমার কাছে কিন্তু ওই জমিটার মূল্য 90,000, 10,000 টাকায়। কত টাকা? কারণ আমি এই জমিটার জন্য আমি 10,000 টাকার কি পানি দিচ্ছি, তার মানে আমার কাছে জমিটার ভ্যালু কত? আমি 10,000 টাকাতে যদি 10,000 টাকার মূল্যের সম্পত্তি যদি আমি কিনছি 10,000 টাকা। তো এইভাবে তোমাকে বুঝতে হবে, যেহেতু তুমি 90,000 টাকা সে বলছে, ঠিক আছে, আস্কিং প্রাইস, কিন্তু আমরা যে তার থেকে জমিটা বা ভূমিটা নিছি সেটা হচ্ছে
এই তার জন্য শেয়ার দিছি, সে শেয়ারের মূল্য কত? ৮২,৫০০ টাকা। সেই শেয়ারের ভ্যালু কত? ৮২,৫০০ টাকা। তার মানে বুঝতে হবে আমাদের যে সম্পদ আসছে ল্যান্ড, কত? জুলাই মাসের ১ তারিখ, জুলাই মাসের ১ তারিখ ল্যান্ড, আমাদের যে ল্যান্ড আসছে সে ল্যান্ড ডেবিট কত টাকার সম্পদ আসছে? ৮২,৫০০ টাকা। কত? ৮২,৫০০ টাকা ল্যান্ড আসছে। এই জন্য ল্যান্ড ডেবিট ৮২,৫০০। ল্যান্ড ডেবিট কত? ৮২,৫০০। এখন তুমি খেয়াল করে দেখো, তোমার একটা শেয়ারের ভ্যালু ছিল ৫ টাকা, সেই জায়গায় তুমি ধরছো কত? ৮.২৫ পয়সা। তাহলে তুমি ৩.২৫ পয়সা করে বেশি ধরছো একটা শেয়ারের তলে। তাহলে তুমি যদি এখন শেয়ারের সাথে তোমার সেলিং প্রাইসের ভ্যালু করো, তাহলে তোমার এখানে বেশি ধরছো কত? ৩.২৫ পয়সা। এটা হচ্ছে তোমার পেড ইন অ্যাক্সেস। পেড ইন কি? অ্যাক্সেস। তাহলে পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস তুমি লিখবা ক্রেডিট পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস। তুমি যে বেশি লিখছো এটা কি লাভ না? লাভ। ক্রেডিট কত টাকা? তোমার প্রতি শেয়ার নিছো ৩.২৫ পয়সা। এক এক শেয়ারের জন্য কত নিছো? শেয়ার করো ১০,০০০। তাহলে ১০,০০০। আচ্ছা, তাহলে ৩.২৫ ইন্টু হচ্ছে ১০,০০০, তাহলে কত হলো? ৩২,৫০০। তাহলে হচ্ছে ৩২,৫০০ আমার ক্রেডিট, ৩২,৫০০। এখন তাকে আমি শেয়ারের মালিকানা দেব কত? আমার শেয়ারের কিন্তু মূল ভ্যালু কত? ৫ টাকা। সে কিন্তু ৫ টাকার যে মূল ভ্যালুটা, সে অনুসারে কিন্তু সে মূলধনের মালিকানা পাবে। ঠিক আছে? এই জন্য শেয়ার ক্যাপিটাল বা শেয়ার মূলধন বা কমন স্টক ক্রেডিট কত? ৫ টাকা ইন্টু ১০,০০০। ঠিক আছে? তাহলে ৫ টাকা ইন্টু ১০,০০০ হলে কত হয়? ৫০,০০০। বুঝতে পারছো? হচ্ছে আমাদের হিসাব। তাহলে আবার আমি বুঝাচ্ছি, আমি সম্পদ পাইছি কত টাকার? আমি সম্পদ পাইছি ৮২,৫০০। আমার এই জন্য সম্পদ বাড়ছে ৮২,৫০০ টাকা ডেবিট। তো আমি যে ৮২,৫০০ টাকা হিসাব করে দিলাম, আমি ধরছি ৮.২৫ পয়সা, অথচ আমার শেয়ার দাম অরিজিনালি আমি ৫ টাকা। তাহলে আমি কত টাকা বেশি নিলাম? ৩ টাকা ২৫ পয়সা করে বেশি নিলাম। সেই জন্য আমার হচ্ছে পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস, আমার আয় ৩ টাকা ২৫ পয়সা করে বেশি ধরলে ১০,০০০ শেয়ারের জন্য আমার আয় হচ্ছে কত? ৩২,৫০০। ঠিক আছে? তো আমি তার কাছ থেকে ৩২,৫০০ টাকা বেশি নিয়েছি। এখন এই যে, তাহলে সে আমার কোম্পানির মালিকানা কতটুকু পাবে? সে তো অবশ্যই আমার কোম্পানির মালিকানা এতটুকুই পাবে, আমার যেটা শেয়ারের মেইন ভ্যালু, শেয়ারের যে মূল্য, সেই মূল্য অনুসারে কি মালিকানা পাবে। এখন আমার শেয়ারের ভ্যালু ৫ টাকা, আমি যদি ২০ টাকা বেশি, সে কি আমার থেকে ২০ টাকার মালিকানা হবে? তাহলে তো আমার বেশি বিক্রি করে লাভ হইল না। তো শেয়ার বিষয়টা হলো এরকম যে, আমার শেয়ারের মূল্য যদি ৫ টাকা হয়, আমি যদি ৪ টাকা বিক্রি করি, এটা আমার ১ টাকা লস। আবার শেয়ারের ভ্যালু আমার ৫ টাকা, যদি আমি ১০ টাকা বিক্রি করি, আমার ৫ টাকা লাভ। মানে লাভ লসটা কোম্পানি বহন করবে, কিন্তু শেয়ারের যে শেয়ারে বিনিয়োগ করবে, যে মূলধন বিনিয়োগ করবে, শেয়ার যে কিনবে, তার মালিকানাটা সবসময় ৫ টাকার মালিকানাটাই থাকবে। এই জন্য কমন স্টক এই ৫ টাকা ইন্টু ১০,০০০ টাকা কেজি। সবাই একটু জুলাই মাসের ১ তারিখ ক্লিয়ার লিখে দাও। সবাই একটু জুলাই মাসের ১ তারিখ ক্লিয়ার লিখে দাও। লেখো যে জুলাই ১ ক্লিয়ার। সবাই একটু জুলাই ১ ক্লিয়ার লিখে দাও। তো তুমি যখন এইভাবে যখন তুমি এই বিষয়গুলো বুঝবা, তখন আরো কিছু জটিল জটিল সমন্বয় আসবে, জটিল জটিল তোমার প্রশ্ন আসবে, তুমি সেগুলো সলভ করতে পারবা। তো তোমার মূল বিষয়টা হচ্ছে তোমার বুঝতে হবে যে আসলে একজন ব্যক্তি যে শেয়ার কিনে, সে বেশি দেওয়া কিনে অথবা কম দিয়ে কিনে, তার মালিকানা কিন্তু শেয়ারের মূল ভ্যালু, মানে লিখিত মূল্যর যে ভ্যালুটা থাকে, সেই ভ্যালু অনুসারে সে মালিকানা পাবে। বেশি দিলে সেটা আমরা নিব, কম দিয়ে যদি আমরা তার কাছে বিক্রি করি, লসটা আমরা নিব। মানে লাভ লস সব কোম্পানির। ঠিক আছে? আচ্ছা, ওকে, এটা গেল আমাদের। এরপর আমাদের জুলাই ১ শেষ। তারপর দেখো সেপ্টেম্বর ১, পারচেজ ১০,০০০ শেয়ার অফ কমন স্টক ফর ট্রেজারি এট ৯ টাকা পার শেয়ার। এই যে আমরা শেয়ার বিক্রি করছি, সেই শেয়ার আমরা কিনে ফেলছি, সেই শেয়ার আমরা কিনে ফেলছি। এরকম হয়, কোম্পানি অনেক সময় এরকমটা করে। ধরো সে ১,০০,০০০ শেয়ার বাজারে বিলি করছে, তো বিলি করার পর এখন চিন্তা করতেছে তার কোম্পানিতে টাকা আছে, সে কেন এই শেয়ার বাজারে রাখা শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিবে? সে কেন দিবে?
সে চিন্তা করলো না আমি শেয়ার হোল্ডার থেকে লভ্যাংশ দিব না, তাদের কাছ থেকে আমি শেয়ার কিনে নিব। তখন তাদের কাছে যখন সে গেছে তখন বলছে কি আপনি 9 টাকা করে দিন, বুঝছো, 9 টাকা করে, হ্যাঁ ঠিক আছে আপনি 9 টাকা করে শেয়ার দিয়ে দেন। তখন তারা শেয়ার দিয়ে দিছে। তো শেয়ার যেহেতু তারা দিয়ে দিছে তখন শেয়ার কিন্তু আমাদের প্রতিষ্ঠানে চলে আসছে। মনে রাখতে হবে আমরা যে শেয়ার নিজেরা ইস্যু করি, আবার ওই শেয়ার যদি আমরা পরবর্তীতে ক্রয় করি, ওই শেয়ারটাকে বলা হয় ট্রেজারি স্টক। কি বলা হয়? ট্রেজারি স্টক বলা হয়। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখে যদি আমরা ট্রেজারি স্টকটা বলি, ট্রেজারি স্টক আমাদের আসবে ডেবিট, মানে আমাদের প্রতিষ্ঠান ট্রেজারি স্টক আসছে। তাহলে ট্রেজারি স্টক আমরা কত দিলাম? 10,000 শেয়ার জন্য 9 টাকা করে দিলাম। এটা নিয়ে মনে রাখতে হবে আমরা যে পরিমাণ টাকা দিয়ে কিনবো সেই পরিমাণ ট্রেজারি স্টকের আমাদের বাড়বে। ঠিক আছে, তাহলে 10,000 ইন্টু কত 9, তাহলে কত হইলো 90,000। কত? 90,000, বুঝছো? আর আমাদের ক্যাশ টাকা চলে যাবে 90,000 টাকা। ক্যাশ টাকা 90,000 টাকা আমরা শেয়ার কিনছি, চলে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমরা সবাই একটু সেপ্টেম্বর 1 ক্লিয়ার লিখে দাও। এর ভিতরে আমি আবার একটা কথা বলতেছি। ওকে, সবাই একটু ক্লিয়ার লেখো। মোহাম্মদ ইস্তিয়াক, তোমার কথা বুঝি নাই বিষয়টা। কমেন্ট তো দেখতেছি ভালো কমেন্টই আছে, খারাপ না। আচ্ছা, অনেকে আছে তোমার ক্লাস এরকম করে, তো ওদের কথা যদি এখন আমি রিপ্লে করি তাহলে আমার ক্লাসটা অসুন্দর হয়ে যাবে, আরো লেট হবে। আচ্ছা, তো আমরা এখানে কি করলাম? আমরা যে বাজারে আমাদের যে শেয়ার ছিল সেখান থেকে আমরা 10,000 শেয়ার কিনে ফেলছি। তো আমাদের নিজেদের শেয়ার যদি আমরা নিজেরা কিনি এটাকে বলা হয় ট্রেজারি স্টক বলা হয়। ঠিক আছে, কি বলা হয়? ট্রেজারি স্টক। তো যেহেতু আমরা ট্রেজারি স্টক কিনছি, আমাদের ট্রেজারি স্টক বাড়ছে, সেহেতু আমরা ট্রেজারি স্টক হবে ডেবিট, এবং আমরা টাকা দিয়ে কিনছি, আমাদের টাকাকে ক্যাশ টাকা ক্রেডিট। বুঝতে পারছো? তো এখন আমরা কত করে কিনছি? 9 টাকা করে কিনছি। মনে রাখতে হবে আমরা ট্রেজারি স্টক যত করে কিনবো সেটা হচ্ছে আমাদের ট্রেজারি স্টকের ভ্যালু। তাহলে 10,000 শেয়ার 9 টাকা করে 90,000 টাকা, আমার ক্যাশ টাকা চলে গেছে, 90,000 টাকা ক্যাশ ক্রেডিট। বুঝছো? আচ্ছা, এরপর আমাদের পরবর্তী আরেকটা জানালা আছে, খেয়াল করো। ওকে, ডিসেম্বর 31, আবার 1 তারিখ দেখো, ডিসেম্বর 1 তারিখ। ডিসেম্বর 1 তারিখে কি হলো? সোল্ড 4,000 শেয়ার। আমরা 4,000 শেয়ার বিক্রি করছি অফ ট্রেজারি স্টক। আমরা ট্রেজারি স্টক আবার বিক্রি করে দিচ্ছি। এই যে দেখো, আমরা তাদের কাছ থেকে শেয়ার কিনে নিয়ে আসছি, কিনে নিয়ে এসে আবার আরেকজনের কাছে বেশি দাম বিক্রি করছি, মানে ট্রেজারি স্টক থেকে আমরা লাভ করতেছি। তাহলে কি হচ্ছে? সোল্ড 4,000 শেয়ার অফ ট্রেজারি স্টক। আমরা ট্রেজারি স্টক যে 10,000 কিনছি, এখানে আমরা 4,000 শেয়ার আবার বিক্রি করে দিচ্ছি। কত টাকা? 10 টাকা করে কিনছি, 9 টাকা বিক্রি করছি, কত? 10 টাকা। এখানে আমাদের লাভ। তাহলে খেয়াল করো, আমরা যেহেতু ট্রেজারি স্টক বিক্রি করে দিচ্ছি, আমাদের ট্রেজারি স্টক চলে যাবে এবং আমাদের ক্যাশ টাকা আসবে। তাহলে ক্যাশ ডেবিট। আমরা কত করে বিক্রি করছি? 4,000 শেয়ার, এক একটা 10 টাকা করে বিক্রি করছি, 10 টাকা। ঠিক আছে, আচ্ছা, তাহলে ক্যাশ ডেবিট 4,000 × 10, 40,000 টাকা। ওকে, এখন আমাদের এই ট্রেজারি স্টক আমাদের ভ্যালু কত ছিল? আমরা খেয়াল করে দেখো, আমাদের ট্রেজারি স্টক চলে গেছে, আবার ট্রেজারি স্টক চলে গেছে ক্রেডিট। কি ক্রেডিট? তো আমাদের ট্রেজারি স্টকের ভ্যালুটা কত ছিল? আমাদের ট্রেজারি স্টক 4,000 টাকা, একটা দাম ছিল, আমরা 9 টাকা করে কিনছিলাম, এই জন্য আমাদের 9 টাকা করে যাবে। 4,000 ইন্টু 4,000 ইন্টু কত? 9। ঠিক আছে, তো ট্রেজারি স্টক ক্রেডিট হচ্ছে 4,000 ইন্টু 9, 4 নং 36,000। তাহলে এখানে আমাদের লাভ হইলো কত? বা পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস অথবা ট্রেজারি স্টক থেকে আমরা কত লাভ করলাম? বাকি 4,000 টাকা আমরা লাভ করছি। এই জন্য আমরা লিখবো পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক। ঠিক আছে, ট্রেজারি স্টক সংক্ষিপ্ত লিখে দিলাম ক্রেডিট। কত টাকা আমি পেড ইন বেশি নিছি? 4,000 টাকা। তাহলে ট্রেজারি স্টকে কেনার ক্ষেত্রে ট্রেজারি স্টক ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর লাভে যদি আমরা বিক্রি করি তাহলে আমাদের কি হবে? এই তোমার ক্যাশ টাকা ডেবিট, ট্রেজারি স্টক যা পরিমাণ ছিল, যে ভ্যালুটা ছিল 9 টাকা করে ক্রেডিট, আর বাকিটা হচ্ছে আমাদের লাভ। পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক হচ্ছে ক্রেডিট। আর যদি ক্ষতিতে বিক্রি করি তাহলে আমরা লিখবো কি? পেড ইন ক্যাপিটাল ফ্রম ট্রেজারি স্টক ডেবিট দিব, উল্টা হয়ে যাবে।
বুঝছো? তো ওইখানে যেমন আমরা লাভের সাধারণ শেয়ার বিক্রি করেছিলাম, পেড ইন ক্যাপিটাল এক্সেস ক্রেডিট দিছি। যদি আমরা ক্ষতিতে বিক্রি করতাম, পেড ইন ক্যাপিটাল এক্সেস ডেবিট দিতাম। বিষয়টা এতটুকুই। তো তোমরা আরো যখন অঙ্ক করবা তখন এখানে পেড ইন ক্যাপিটাল এক্সেস লাভও থাকবে, ক্ষতিও থাকবে, আবার কিছু কিছু অঙ্ক থাকবে যে ডিভিডেন্ড দিতেছে। এই যে বিষয়গুলো, এই সকল বিষয়গুলো হচ্ছে তোমাকে আগে বুঝতে হবে যে আসলে এই তোমার শেয়ার কি, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে তোমার পেড ইন ক্যাপিটাল অ্যাক্সেস জিনিসটা কি, এবং তোমার কতটুকু শেয়ার মালিকের মূলধন থাকে, তারপর হচ্ছে তোমার ওই ডিমান্ডের যে বিষয়টা, ডিমান্ডেড মানে লভ্যাংশ যখন ঘোষণা করা হয় তখন প্রতিষ্ঠানের সম্পদ বাড়ে নাকি দায় বাড়ে, এই যে বিষয়গুলো তোমার আস্তে আস্তে কি হবে জানা হয়ে যাবে। যখন তুমি সবগুলা বিষয়, সম্পদ দায় খরচ উত্তোলন বিষয় সময় জানবা, এই বিষয়গুলো জানলে তোমার যাওয়া করতে অনেক সহজ হবে, এই ধরনের সব ম্যাথ তুমি পারবা। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু ডিসেম্বর 1 তারিখটা ক্লিয়ার লিখে দাও। সবাই ডিসেম্বর 1 তারিখটা ক্লিয়ার লিখে দাও। তাহলে অলরেডি আমাদের 40 মিনিট চলে গেছে। এখন এই বিষয়টা একটু দেখো। তাহলে আমরা যেটা শিখলাম যে শেয়ার আসলে কোথায় থেকে কিভাবে আসছে, বা শেয়ার জিনিসটা কি, এবং শেয়ারের জার্নালগুলো কিভাবে করতে হয়। তুমি দেখো প্রত্যেকটা জার্নাল সিস্টেমটা একই, এবং অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা এই চ্যাপ্টারও একই বিষয়, যে তুমি যদি সম্পদ, খরচ, উত্তোলন, আয়, দায়, মূলধন ভালো করে চিনো, সেই জিনিসগুলো তুমি অ্যাপ্লাই করলেই তোমার জাবেদা হয়ে যাবে। অ্যাপ্লাই করলে তোমার ফিনান্সিয়াল ম্যাথ হয়ে যাবে, মানে যে কোনো ম্যাথগুলো হয়ে যাবে। আর কিছু কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে ট্রামের উপর ডিপেন্ড করে, মানে সূত্র অথবা সিস্টেমের উপর ডিপেন্ড করে, সেইগুলো কিন্তু অবশ্যই সম্পদ, দায়, খরচের উপর ডিপেন্ড করে কিন্তু অঙ্কের সিস্টেম অনুসারে অঙ্ক হয়। তো এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ তোমরা অ্যাডভান্স লেভেলের অনেক ম্যাথ পাইবা, অ্যাডভান্স লেভেলের অনেক অঙ্ক করতে হবে, যে অঙ্কগুলা তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সাথে কোনো মিল নাই। তো এই যে বিষয়গুলো এখন তুমি যদি চাও যে এই অঙ্কগুলো, এই ধরনের অঙ্কগুলো অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ম্যাথগুলো মুখস্থ করে শিখবা, অথবা তুমি না বুঝে শিখবা, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা হলে প্রশ্ন যখন ঘুরাবে তুমি কিন্তু ভুলেও পারবা না। আর এই অ্যাকাউন্টিং তোমরা আমার কাছে যারা পড়ছো ফার্স্ট ইয়ার থেকে, আমি ভালো করে জানি যে তোমরা জানো যে অ্যাকাউন্টিং মুখস্থ করে শেখার মধ্যে কোনো মজা নাই, মুখস্থ করে কোনো আনসারও করতে পারবা না। এই জন্য বেসিক থেকে শেখার জন্য সবসময় যারা বেসিক থেকে কষ্ট করে, খুব কষ্ট করে পড়াই, তোমরা জানো যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং আমার কাছে পড়ছো, আমি তোমাদেরকে কি পরিমাণ কষ্ট করে পড়েছি এবং তোমাদের পরীক্ষা যে কি পরিমাণ ভালো হয়েছে এটা তোমরা জানো। ঠিক আছে? তো ওইভাবে পড়ার জন্য, একটা জিনিস পিওর ভাবে শেখার জন্য, ন্যাচারাল ভাবে শেখার জন্য, যে জেনুইন জিনিসটা জানার জন্য অবশ্যই আমাদের ইলহাম লস একাডেমি ক্লাস দেখবা, শুনবা, ভর্তি হইবা, তারপরে পড়াশোনা করবো। আর তোমরা তো জানো যে ভর্তি হওয়ার পরেও আমরা 30 দিন পরেও যদি ক্লাস মনের মতো না হয়, আমরা টাকা ফেরত দিয়ে দিই। এখন তোমাদের এই যে বিষয়টা, আর তারপর হচ্ছে তোমার এখানে আরেকটা আছে, যে এখানে হচ্ছে তোমার একটা ব্যালেন্স শিট করতে হবে। বুঝছো? ব্যালেন্স শিট মানে রিটার্ন অ্যানালাইসিস করতে হবে। তোমার আমরা ওই যে করি না দায় প্লাস মালিকানা সূত্র, সেটা করতে হবে। তো এখন এটা করা যাবে না, এটা তোমাদেরকে আরো অঙ্ক করানোর পরে করতে হবে। তো তোমাদের লাস্টে কথাটা বলে দিচ্ছি আমি, যে তোমাদের এই মার্চের 1 তারিখে, হ্যাঁ, মার্চের 3 তারিখ পর্যন্ত তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ভর্তি হবে। মার্চের 3 তারিখ থেকে ক্লাস শুরু হবে। ঠিক আছে? আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং তো সামনে যেহেতু রোজার মধ্যে তারপরে শুরু করতে হবে। যদি আমরা 2টা বই শুরু করে দিই, ঈদের পরে আমরা বাকি বইগুলো শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে তোমাদের সব ডিপার্টমেন্টে আছে, ফিনান্স ছাড়া। আর অ্যাডভান্স অ্যাকাউন্টিং শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। তার মানে তোমরা একটা বই করে এখন কন্টিনিউ পড়ো, আর যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট তাদের 2টা বই পড়ার পরে বাকি আর যে 2টা বই আছে ঈদের পরে শুরু হবে, এবং ম্যানেজমেন্টেরও আর 2টা বই থাকবে, স্ট্র্যাটেজিক্স আলামিন স্যারে নেবে, সেটাও ঈদের পরে শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তোমরা দেখো, যাচাই করো যে আসলে কিভাবে তোমাদের শেখা উচিত, কিভাবে তোমরা কোথায় গেলে ভালো বেসিকটা পাইবা, ভালো পড়াটা পাইবা, সেই অনুসারে হিসাব করে ভর্তি হও। আর যারা আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাকাউন্টিং পড়ছো, সেকেন্ড ইয়ারে, ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং তোমরা পড়ছো, তোমরা আমাকে ভালো করে চিনো যে আমি তোমাদের কতটুকু সার্ভিস দিতে পারবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।